সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে এখনো উত্তাল সুদান। গৃহযুদ্ধ ঠেকাতেই ক্ষমতা নিয়ন্ত্রণ নেয়ার সাফাই সেনাপ্রধানের। আটকের ৮ মাসের মাথায় সামরিক আদালতে সাক্ষ্য দিলেন অং সান সুচি। জনগণকে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার মিয়ানমারের নেত্রী। চলতি শতকেই বৈশ্বিক উষ্ণতা বাড়বে ২.৭ ডিগ্রি। জাতিসংঘের প্রতিবেদনে সতর্কবার্তা, প্যারিস সম্মেলনের শর্ত পূরণ না হলে ভয়াবহ বিপর্যয় দেখবে বিশ্ব। শিরোনামগুলো দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবর। সুদানে গৃহযুদ্ধ ঠেকাতেই ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। তিনি বলেছেন, নিরাপত্তার খাতিরেই তার বাড়িতে রাখা হয়েছে পদচ্যুত প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এখনও বিক্ষোভ চলছে দেশটিতে। চলমান আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। বেসামরিক সরকার উৎখাতের প্রতিবাদে এখনো উত্তাল সুদান। রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রাখা হয়েছে রাস্তাঘাট, সেতু বন্ধ, দোকানপাট। এখনো বিচ্ছিন্ন ফোন ও ইন্টারনেট সংযোগ। নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতায় বেড়েছে হতাহতের সংখ্যা। ৩০ অক্টোবর গণবিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। কোনো রাজনৈতিক বা পেশাজীবী সংগঠন এতে নেতৃত্ব দিচ্ছে না। জেনারেল বুরহানের বক্তব্য সন্তোষজনক নয়। আমরা বেসামরিক সরকার চাই, দাবি আদায়ে রাজপথেই থাকব। হামদক সরকারকে উৎখাতের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাজির হন সেনাপ্রধান জেনারেল বুরহান। সাফাই দেন অভ্যুত্থানের পক্ষে। দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই জারি করা হয়েছে জরুরি অবস্থা। বাধ্য হয়ে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক নেতাদের। গত সপ্তাহে পরিস্থিতি যেখানে পৌঁছেছে তাতে যে কোনো সময় দেশে গৃহযুদ্ধ হয়ে যেত। রাজনৈতিক দলগুলো জনগণকে উস্কানি দিচ্ছিল, তাই বাধ্য হয়ে অনেককে আটক করতে হয়েছে। ক্ষতির আশঙ্কায় প্রধানমন্ত্রীকে আমার বাড়িতে রাখা হয়েছে। তিনি সুস্থ ও নিরাপদে আছেন। অবশ্য হামদক ও তার স্ত্রীর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি পরিবারের। মিয়ানমার, আফ্রিকা সহ বিভিন্ন দেশের অভ্যুত্থানকে মহামারী হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এসব দেশের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। সুদানের জনগণ স্পষ্টভাবে গণতন্ত্রের পক্ষে তাদের দাবি প্রকাশ করেছে। সামরিক নেতারা মনে করছেন তারা যা খুশি করতে পারেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। মিয়ানমার ও আফ্রিকার অনেক দেশেই আমরা এমন পরিস্থিতি দেখছি। সামরিক অভ্যুত্থানের মহামারী ঠেকাতে নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। সোমবার অন্তর্বর্তী সরকার ভেঙে সুদানে জরুরি অবস্থা জারি করেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান। গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের। যমুনা নিউজ। আটকের প্রায় ৮ মাসের মাথায় প্রথম সামরিক আদালতে সাক্ষ্য দিলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি। তার বিরুদ্ধে আনা ও জনগণকে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গত জুনে সেনা সরকারের অধীনে শুরু হয় সুচির বিচার প্রক্রিয়া। মঙ্গলবারই প্রথম আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান তিনি, তবে সংবাদকর্মীদের প্রবেশের সুযোগ দেয়া হয়নি। নেপিদোর বিশেষ আদালতে এমনকি সুচির আইনজীবীদেরও সংবাদ মাধ্যমে কথা বলার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুচির পক্ষের একজন আইনজীবী জানান, সেনা অভ্যুত্থানের সমালোচনা করে দেয়া 2টি বিবৃতি নিজের বক্তব্যে তুলে ধরেছেন সুচি। গত ফেব্রুয়ারিতে তার দলের পক্ষে প্রকাশিত ওই বিবৃতিতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে সামরিক সরকারের সাথে কাজ না করার আহ্বান জানানো হয়। চলতি শতকেই 2.7 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বৈশ্বিক উষ্ণতা। প্যারিস জলবায়ু সম্মেলনে গৃহীত শর্ত পূরণ না হলে ভয়াবহ বিপর্যয় দেখবে বিশ্ব। আগামী সপ্তাহে গ্লাসগোতে শুরু হচ্ছে COP26। তার আগে মঙ্গলবার বার্ষিক প্রতিবেদনে এই সতর্ক বার্তা দিল জাতিসংঘ। একই সাথে 2030 সালের মধ্যে G20ভুক্ত দেশগুলোকে কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি পূরণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামনেই জলবায়ু সম্মেলন। পরিবেশ ও ধরিত্রী রক্ষায় সেখানে নেওয়া হবে নতুন নতুন পদক্ষেপ। কিন্তু জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে স্পষ্ট, প্যারিস জলবায়ু বৈঠকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে সিদ্ধান্ত হয়েছিল তা এখনও পূরণ হয়নি। ফলে এই শতাব্দীতে তাপমাত্রা বাড়তে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস।
জলবায়ু বিষয়ক প্রতিবেদনটি মানবজাতির জন্য অশনি সংকেত। মূলত নেতৃত্ব সংকটের কারণেই কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে না। ফলে এ শতকেই বৈশ্বিক উষ্ণতা বাড়বে 2.7 ডিগ্রি সেলসিয়াস। তাই বলবো, ফাঁকা বুলি আওড়ানোর সময় শেষ। শক্তিশালী অর্থনৈতিক জোট G20 নেতাদের এবার অঙ্গীকার পূরণের পালা। কেন এই তাপমাত্রা বৃদ্ধি? জাতিসংঘের জলবায়ু বিষয়ক কর্মসূচি UNEP বলছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ মূল কারণ। 2030 সাল নাগাদ দূষণ 7.5% কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু প্যারিস জলবায়ু সম্মেলনে ঠিক হয়েছিল সেটি 55% কমানো হবে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমাদের হাতে মাত্র 8 বছর। এর মাঝে প্যারিস জলবায়ু চুক্তি অনুসারে তাপমাত্রা বৃদ্ধির 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে নতুন পরিকল্পনা লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। সেগুলো বাস্তবায়নের মাধ্যমেই আমরা রক্ষা করতে পারি ধরিত্রীকে। চলতি শতকের মাঝামাঝি কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে 49 দেশ এবং EU। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হলেও তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকছে 60% পর্যন্ত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের শিগগিরই ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোটাভুটিতে ভ্যাকসিন দেওয়ার পক্ষে রায় দিয়েছে সরকারের বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ মতকে সমর্থন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FDA। সংশ্লিষ্টরা বলছেন, কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত অনুমোদন আসতে পারে। কর্মসূচি শুরুর আগে FDA-এর পাশাপাশি মার্কিন রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ CDC-র অনুমতিও দরকার হবে। গত সেপ্টেম্বরে শিশুদের টিকা ট্রায়ালের ফলাফল প্রকাশ করে ফাইজার বায়োএনটেক। জানায়, 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে তাদের ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে 12 বছরের বেশি বয়সীদের উপর টিকাটি প্রয়োগ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই 6 থেকে 11 বছর বয়সী শিশুদের উপর টিকা ট্রায়ালের ফলাফল প্রকাশ করবে মার্কিন প্রতিষ্ঠান মডার্নাও। এদিকে 2 সপ্তাহ পর করোনা ভাইরাসের প্রকোপে দিনে আবারও 7,000-এর উপরে মৃত্যু দেখেছে বিশ্ব। মহামারীতে মোট প্রাণহানি 50 লাখের কাছাকাছি। দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারও দেশটিতে মৃত্যুবরণ করেছেন 1450 মানুষ। শনাক্ত হয় 70,000-এর মতো নতুন সংক্রমণ। এদিকে রাশিয়ায় 1100-র বেশি মানুষ মারা গেছেন করোনায়। 36,500-এর দেহে নতুনভাবে ভাইরাসটি পাওয়া গেছে। এদিন ইউক্রেনে 734, ভারতে 584, রোমানিয়ায় 511, ব্রাজিলে 409, ব্রিটেন ও তুরস্কে 2 শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। বিশ্বে মোট শনাক্ত হয়েছে 24.5 কোটির বেশি। ইসরায়েলি দখলদারিত্ব থেকে রেহাই পেল না কবরস্থানও। জেরুজালেমে 100 বছরের পুরনো মুসলিম সমাধিক্ষেত্রে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। বসতি স্থাপনের অংশ হিসেবে কবরস্থানের জায়গায় পার্ক তৈরির পরিকল্পনা ইসরায়েলের। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ ফিলিস্তিনিদের। চোখের সামনে পিতা এবং স্বামীর কবর ভাঙতে দেখে নিজেকে সামলাতে পারেননি এই ফিলিস্তিনি নারী। তবে অসহায় আকুতিও টলাতে পারেনি ইহুদিবাদের নিষ্ঠুরতা। ভেঙে ফেলা হয় কবর। ওরা তো আমাদের জমি বাড়ি সবই নিয়ে গেছে। এখন যদি এই কবরও নিয়ে যায়, তাহলে আমাদের শেষ ঠিকানাটা কোথায় হবে? কবরস্থান ভেঙে ফেলা নিয়ে ফিলিস্তিনিদের সাথে হাতাহাতিও হয় ইসরায়েলি সেনাদের। এক পর্যায়ে যোগ দেয় বেসামরিক ইহুদিরাও। এ সময় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চড়া হয় ইসরায়েলি সেনা এবং সাধারণ ইহুদিরা। আমরা সেনাদের অনুরোধ করেছিলাম তারা যেন এই কবরস্থানটা ধ্বংস না করে। এক পর্যায়ে তারা আমাদের উপর চড়াও হয়। পরিস্থিতি এমন যে শুধু তাকিয়ে দেখা কিংবা চোখের পানি ফেলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পশ্চিম তীরের 2টি এলাকায় নতুন করে চলছে দখলদারিত্ব। ইসরায়েল সরকারের লক্ষ্য এসব স্থানে 1300-র বেশি বসতি নির্মাণ করা। পশ্চিম তীরে বর্তমানে 5.5 লাখ ইহুদির বসবাস। মুশফিক হাসান, যমুনা নিউজ। বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আজ আবারও হাজির করা হবে বোম্বে হাইকোর্টে। মাদক মামলায় 4র্থবারের মতো তার জামিন আবেদন করা হবে। মঙ্গলবারের শুনানিতে মাদক মামলাটিতে গ্রেপ্তার 2 জনের জামিন হয়েছে। তারা হলেন মনীষ রাজগারিয়া এবং অভিন শাহু। তাদের কাছে গাঁজা এবং নিষিদ্ধ মাদক পাওয়া যায়। আইনজীবীরা জানান, আন্তর্জাতিক মাদক চোরা কারবারিদের সাথে যোগসূত্র মেলেনি তাদের মক্কেলদের। এই কারণেই জামিন মঞ্জুর করেছেন আদালত। এদিকে গেল 20 দিন যাবৎ কারাদণ্ড ভোগ করছেন শাহরুখ পুত্র। বর্তমানে তার মামলাটি লড়ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোতাগি।
মঙ্গলবারের শুনানিতে তিনি জানান, তারকার সন্তান হওয়ার কারণেই হয়রানির শিকার হয়েছেন আইরেয়ান। তার কাছ থেকে কোনো মাদকই উদ্ধার হয়নি। জামিনের পরই হোয়াটসঅ্যাপ বার্তাগুলো খতিয়ে দেখার সুপারিশ তার। ব্রাজিলে করোনা মোকাবেলায় ব্যর্থতা দেয় প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে রায় দিয়েছেন সিনেটররা। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটি পাশ হয়। এদিন বোলসোনারোর বিরুদ্ধে তদন্ত কমিটি প্রকাশিত রিপোর্টে সমর্থন জানান আইন প্রণেতারা। 1200 পাতার ওই প্রতিবেদনে মানবতা বিরোধী অপরাধ ও আদিবাসী গণহত্যার অভিযোগ উঠে আসে। প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটররা বলেছেন, করোনায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর দায় প্রেসিডেন্টকে নিতে হবে। টিকা কেনা ব্যর্থতা ও নাগরিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগও করা হয়েছে। তবে এই সব অভিযোগ অস্বীকার করেছেন বোলসোনারো। তার দাবি, অন্য দেশের অযৌক্তিক স্বাস্থ্য পরিকল্পনা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় ব্রাজিলের ওপর, যা আমলে না নিয়ে নিজের সাহসের পরিচয় দিয়েছেন তিনি। করোনা বিধিনিষেধ অস্বীকার ও টিকা নিয়ে গুজব ছড়ানোর জন্য বিশ্বব্যাপী সমালোচিত হন এই নেতা। কানাডার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার শপথ নেন 38 জন মন্ত্রী, যাদের 10 জনেরও কম অতীত পদে বহাল রয়েছেন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অনিতা আনন্দ। এই পদে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী তিনি। সাবেক এই একাডেমিক মহামারীর সময় কানাডার টিকা কেনার নেতৃত্ব দিয়েছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হরজিৎ সজ্জনের বিরুদ্ধে সেনাবাহিনীর যৌন অসদাচরণ সামাল না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিকে জলবায়ু মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্টিভেন গিলবের্ট। গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কানাডার প্রতিনিধিত্ব করবেন তিনি। এছাড়া নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন মেলানি জোলি। আগের অবস্থান ধরে রাখা মন্ত্রীদের মধ্যে রয়েছেন ক্রিস্টিনা ফ্রিল্যান্ড। অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। দীর্ঘ 16 বছর পর জার্মানির চ্যান্সেলর পদ থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অ্যাঙ্গেলা মার্কেল। মঙ্গলবার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টারের কাছ থেকে তিনি অব্যাহতিপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী অ্যাঙ্গেলা মার্কেল তার অব্যাহতিপত্র রাষ্ট্রপতিকে দিয়েছেন। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত হিসেবে। এর আগে নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেক নারী ওলাফ শোলস। সাবেক এই অর্থমন্ত্রী সহ সদ্য বিলুপ্ত জার্মান মন্ত্রিসভার সব সদস্যই অব্যাহতিপত্র গ্রহণ করেছেন এদিন। গত 26 সেপ্টেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মধ্য বামপন্থী এসপিডি এখন চেষ্টা চালাচ্ছে গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্র্যাটদের সাথে জোট করতে। এর মধ্য দিয়ে মার্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীলদের 4 মেয়াদের শাসনের অবসান হবে। বড় ধরনের সাইবার হামলার জেরে ইরান জুড়ে বাধাগ্রস্ত জ্বালানি সরবরাহ। মঙ্গলবারের হামলার জেরে বন্ধ রয়েছে সব গ্যাস স্টেশন। এতে দেশ জুড়ে অচল অবস্থা তৈরি হয়েছে। পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে গণ আন্দোলনের 2 বছর পূর্তির কিছুদিন আগেই ঘটল সাইবার হামলার ঘটনা। তবে এর পেছনে কারা দায়ী তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। ইরানে এর আগেও ঘটেছে সাইবার হামলার ঘটনা। এর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল দেশটি। সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবাদ বিরোধী মিশন আরও 2 বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। মঙ্গলবার ক্ষমতাসীন দলের প্রস্তাবে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। প্রস্তাবের পক্ষে ভোট দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশের বাইরে অভিযানের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। ক্ষমতাসীন একে দলের দাবি, সম্প্রতি অঞ্চলটির পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠায় সন্ত্রাসবাদ ছড়ানোর ঝুঁকিতে রয়েছে তুরস্ক। দেশের নিরাপত্তার স্বার্থেই অভিযান অব্যাহত রাখার প্রস্তাব দেয় এরদোগানের দল। বিজ্ঞাপন থেকে আয়ে শীর্ষে পৌঁছেছে সার্চ ইঞ্জিন গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আয় করেছে $6,510 কোটি। কেবল গুগলের বিজ্ঞাপন থেকে আয় হয়েছে $5,310 কোটি। মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের রাজস্বের প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। গুগল ভিডিও সার্ভিস, ইউটিউব সহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন থেকে এই সময়ের মধ্যে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে অ্যালফাবেট। মোবাইল ফোন ব্যবহারকারীদের টার্গেট করে নতুন এই পদক্ষেপেই সাফল্য এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মহামারীতে অনলাইনে ব্যবহারকারীদের সময় দেওয়ার হার বেড়ে যাওয়ায় গত বছর থেকে ব্যাপক হারে ওয়েব প্রতিষ্ঠানগুলোর আয় বেড়ে যায়। ভারতের ওড়িশায় ধানক্ষেত থেকে উদ্ধার হলো 15 ফুট লম্বা এক অজগর। মঙ্গলবার বাংলিপোসি এলাকায় একটি গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। কাজ করতে গিয়ে স্থানীয় চাষিরা সাপটিকে দেখতে পায়। খবর দেয় বন বিভাগকে। কর্মীদের চেষ্টায় অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। এরপর কাছাকাছি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা আলোড়ন তৈরি করেছে ওই এলাকাতে।
স্কুইড গেমসকে কাজে লাগিয়ে রাতারাতি উদ্যোক্তা হয়ে গেছেন দক্ষিণ কোরিয়ার এক তরুণী। সিরিজের বিভিন্ন চরিত্র ও সংকেতের আদলে বিস্কুট বানিয়ে সবার নজর কাড়ছেন তিনি। রাজধানী সিউলে গড়ে তুলেছেন বেকিং স্কুলও। বিস্কুটের উপর চিহ্নগুলো চেনা চেনা লাগছে। নেটফ্লিক্সে যারা স্কুইড গেমস দেখেছেন বিষয়টি তাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই। মুক্তির পর থেকে স্কুইড গেমস নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনার কমতি নেই। এবার হ্যালোইনকে সামনে রেখে যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস। সিরিজের চরিত্র ও দেখানো বিভিন্ন সংকেত চিহ্নের আদলে বানানো হচ্ছে বিস্কুট। রীতিমতো উদ্যোক্তা হয়ে বেকিং স্কুল খুলে বসেছেন দক্ষিণ কোরিয়ার এক তরুণী। স্কুইড গেমস দেখার পর থেকে বিস্কুট বানানোর এই আইডিয়া মাথায় আসে, তাই ভাবলাম বিস্কিট বানানো শেখানোর একটি ক্লাস শুরু করি। তবে মানুষের জন্য নয়, বিস্কুটগুলো বানানো হচ্ছে পোষা কুকুরের জন্য। এ উদ্যোগকে প্রাণীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন তিনি। চালের গুঁড়া, বিটরুট, নারকেল, ডিম ও অলিভ অয়েল ব্যবহার করে বিস্কুটগুলো তৈরি করছেন লি। এটা স্কুইড গেমের কুকুর সংস্করণ বলা যেতে পারে। আমার পোষ্যটি বিস্কুট খুব পছন্দ করেছে, মনে হচ্ছে সে বলছে তার আরও বিস্কুট চাই। মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে নেটফ্লিক্সের এই সিরিজটি। অনলাইন এ প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সংখ্যক দেখা শোর তকমাও এখন স্কুইড গেমসের, যা নেটফ্লিক্সকে এনে দিয়েছে প্রায় ৪.৫ লাখ নতুন সাবস্ক্রাইবার। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। প্রবল তুষারপাতে ইকুয়েডরে নিখোঁজ ৩ পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চিম্বরাজো পর্বত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানায় চলতি সপ্তাহের শুরুতে ১২ পর্বতারোহীর একটি দল চিম্বরাজো পর্বতে অভিযান শুরু করে, তবে চূড়ায় পৌঁছে ভয়াবহ তুষারপাতের শিকার হন তারা। এরপর থেকেই তাদের আর খোঁজ মেলেনি। টানা ২ দিনের অভিযানের পর ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর ২ দিন পর খোঁজ মিলল ৩ জনের মরদেহের। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।